হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। চলে এসেছি আজকে অন্য একটি টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব সেল ডিভিশন। সেল ডিভিশনে আমরা স্পেশালি আজকে মিওসিস সম্পর্কে আলোচনা করব। কি না, মিওসিস সেল ডিভিশন। সো মিওসিস কোষ বিভাজন কাকে বলে? না, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি পরপর দুবার বিভাজিত হয়। অর্থাৎ প্রথমবার বিভাজিত হবে, প্রথমবার বিভাজন হওয়ার পর আরেকবার বিভাজন হবে। অর্থাৎ পরপর দুবার বিভাজিত হওয়ার পরে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি নতুন কোষ তৈরি করে। কয়টি? না, 4টি নতুন কোষ তৈরি করে। অর্থাৎ জনন মাতৃকোষটি, এটা যদি জনন মাতৃকোষ হয়, এটা জনন মাতৃকোষ, এখানে 2n আছে, অর্থাৎ এটা কি না, ডিপ্লয়েড। এবার ডিপ্লয়েড কোষটি কী হবে? না, পরপর দুবার বিভাজিত হবে। প্রথমে একবার হবে, একবার বিভাজিত হয়ে কী করবে? না, 2টা কোষ গঠন করবে। এখানে কি হয়ে গেল? n, অর্থাৎ হাফ, অর্থাৎ রিডাকশন হয়ে গেল। কিসের রিডাকশন হলো? না, ক্রোমোজোমের রিডাকশন হলো। অর্থাৎ ডিপ্লয়েড কোষ কী হয়ে গেল? প্রথমবার বিভাজিত হয়ে 2টা অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করলো। আবার এটা আবার সেকেন্ডবার আরও একবার বিভাজিত হয়ে সেখান থেকে আরও 2টা করে কোষ তৈরি হবে, এবং এক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে। অর্থাৎ আমরা আলটিমেটলি কী দেখলাম? আমরা দেখলাম যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষটি, এটা যদি আমরা জনন মাতৃকোষ বলি, আচ্ছা ধরে নিলাম মাতৃকোষ, জননটা পরে আসছি। আচ্ছা, মাতৃকোষটি কী হলো? মাতৃকোষটি দুবার বিভাজিত হলো। কয়বার? না, দুবার। একবার, দুইবার। প্রথমবার আর এটা দ্বিতীয়বার। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ার জনন মাতৃকোষটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি নতুন কোষ তৈরি করছে। মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট মাতৃকোষ 2n আর অপত্য কোষ, এগুলোকে আমরা কি বলবো? না, অপত্য কোষ। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি নতুন কোষ সৃষ্টি করছে, তাকে আমরা কি বলছি? না, মিওসিস কোষ বিভাজন বা মিওসিস সেল ডিভিশন। আচ্ছা, এখানে যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের বা ডটার সেলের ক্রোমোজোম সংখ্যা কী হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। এই অর্ধেক হওয়ার জন্যই এর আরেকটা নাম হলো রিডাকশন বা হ্রাস বিভাজন। কী হচ্ছে? না, হ্রাস বিভাজন কেন বলছি? না, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য একে আমরা কি বলছি? না, হ্রাস বিভাজন বলছি। আচ্ছা, এখানে যদি আমি একটু গভীরভাবে দেখি, এখানে দেখো প্রথমবারেই কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা হাফ হচ্ছে, সেকেন্ডবারে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হাফ হচ্ছে না, সেকেন্ডবারে ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, তাই না? হাফ হচ্ছে কি প্রথমবারই, অর্থাৎ যেহেতু প্রথমবারই ক্রোমোজোম সংখ্যা হাফ হচ্ছে, সেই জন্য এই প্রথম ফেজটাকেই আমরা রিডাকশন ফেজ বলি। রিডাকশন ফেজ বা হ্রাস বিভাজন। এটাকে প্রথম ফেজ বলতে আমরা এটাকে কী বলবো? না, মিওসিস ওয়ান। আর সেকেন্ড ফেজটা কী হচ্ছে? সেকেন্ড ফেজে কিন্তু ক্রোমোজোম সংখ্যা, সেকেন্ড ফেজে এটা যদি আমরা মাতৃকোষ মনে করি, সেক্ষেত্রে এর ডটার সেলেরা, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, সেই জন্য মিওসিস M2কে আমরা বলবো সম বিভাজন। এই কোশ্চেনটা অনেক সময় আসে যে মিওসিস ওয়ানকে কেন হ্রাস বিভাজন বলা হয় এবং মিওসিস 2কে কেন সমবিভাজন বলা হয়? কেননা মিওসিস ওয়ানে কী হচ্ছে? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, সেই জন্য একে আমরা কী বলবো? মিওসিস ওয়ানকে আমরা কী বলবো? না, রিডাকটিভ ডিভিশন বা রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন। আর মিওসিস 2-এ কী হচ্ছে? না, ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, শুধুমাত্র সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, সেই জন্য একে আমরা কী বলবো? না, সমবিভাজন। ওকে, সো আশা করছি ডেফিনেশন আমরা বুঝে গেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এবার আমরা জানবো মিওসিস কোষ বিভাজন কোথায় হয়। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? লোকেশন, তাই না? স্থান, কোথায় হয়? আচ্ছা, কোথায় হয়? একটু আগে আমি কি বললাম কথাটা? জনন মাতৃকোষে। কোথায়? জনন মাতৃকোষে, অর্থাৎ যেখান থেকে আমাদের গ্যামেট তৈরি হবে। কি তৈরি হবে? না, গ্যামেট। সেটা মানুষ হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা মানে লোয়ার প্ল্যান্ট হতে পারে, হায়ার প্ল্যান্ট হতে পারে, বা লোয়ার অ্যানিম্যাল হতে পারে, হায়ার অ্যানিম্যাল হতে পারে। সবারই জনন মাতৃকোষেই একমাত্র এই মিওসিস সেল ডিভিশন ঘটে। কোথায়? না, জনন
জনন মাতৃকোষে, তাই তো, বা রিপ্রোডাক্টিভ সেল, আমরা জার্ম সেলস বলতে পারি, জার্ম সেলসে। অর্থাৎ মিওসিস কোথায় ঘটছে না জার্ম সেলসে। জার্ম সেলসের উদাহরণ কী কী হতে পারে? জার্ম সেলসের উদাহরণ হতে পারে রেণু, তাই তো, উদ্ভিদের ক্ষেত্রে রেণু হতে পারে, বা মস লাইকেন এদের ক্ষেত্রে রেণু হতে পারে, বা আমরা বলতে পারি শুক্রাশয়, আমরা বলতে পারি ডিম্বাশয়, আমরা বলতে পারি স্পোর। আচ্ছা, রেণু দুই রকমের হতে পারে। এক রেণু হয় আমরা মস ফান এগুলো জানি না, এগুলোর একরকম রেণু হতে পারে। আর এক রেণু যেটা আমরা বলতে যাচ্ছি যে উদ্ভিদের যেটা হচ্ছে পুংরেণু, স্ত্রীরেণু, সেটা, ঠিক আছে। তো এই হলো, অর্থাৎ যেখান থেকে কী হবে, যেখানে ফার্টিলাইজেশন হবে, অর্থাৎ গ্যামেটের মিলন ঘটবে। তার আগে যে গ্যামেটের মিলনের আগে গ্যামেট তৈরির যে পদ্ধতি, এই গ্যামেট তৈরির পদ্ধতি যেখানে ঘটবে সেইখানে হবে নাকি আমাদের মিওসিস সেল ডিভিশন। আশা করি বুঝতে পেরেছি মিওসিস সেল ডিভিশন কোথায় হচ্ছে। আচ্ছা, তাহলে বলতো মিওসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য কী কী হতে হবে? ক্যারেক্টার কী কী হবে? ক্যারেক্টার্স কী কী হবে? কী কী হবে? প্রথমত মিওসিস সেল ডিভিশন কোথায় ঘটবে না জনন মাতৃকোষে বা জার্ম সেলে, তাই না। সেকেন্ডলি একে আমরা কি বলি না রিডাকশন ডিভিশন। কেন রিডাকশন ডিভিশন বলি সেটা একটু আগে আলোচনা করে নিয়েছি, আমি আর রিপিট করছি না। থার্ডলি এটা কোথায়, এটা থার্ডলি কী হচ্ছে, থার্ডলি এটা কোথায় ঘটছে না ডিপ্লয়েড সেলে। কোথায়? ডিপ্লয়েড সেলে, অর্থাৎ যেখানে কী হয় 2n এই ঘটনাটা ঘটছে। ফোর্থলি কী হবে? ফোর্থলি এখানে কী হয় ডাবল ডিভিশন, তাই না। ডাবল ডিভিশন কি না মিওসিস 1 মিওসিস 2, তাই তো, ডাবল ডিভিশন হচ্ছে। এই হলো মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা এখন পর্যন্ত মিওসিস কোষ বিভাজন কী জানলাম, মিওসিস কোষ বিভাজন কোথায় হয় জানলাম, এবং মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা জানবো মিওসিস কোষ বিভাজনের পদ্ধতি, কীভাবে মিওসিসটা ঘটছে, অর্থাৎ কীভাবে একটা জননমাতৃ কোষ থেকে, একটা কোষ থেকে কীভাবে 4টি কোষ তৈরি হচ্ছে, এর ভিতরে কীভাবে ক্রোমোজোমের গঠন পরিবর্তন হচ্ছে, বা কী ঘটনাটাই বা ঘটছে, এগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো আমরা কি জানলাম, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটছে না জার্ম সেলে। কোথায়? জার্ম সেলে। কোথায় ঘটছে? জার্ম সেলে, তাই তো। এক্ষেত্রে কি হচ্ছে, একটা কোষ 1 সেল ডিভাইড হচ্ছে কয়টায় না 4টা সেলে, তাই তো, 4 সেল। একটা সেল 4টা সেলে ভাগ হয়ে যাচ্ছে। এইটুকু ক্লিয়ার আশা করছি। আচ্ছা, এবার আমরা পদ্ধতি জানবো। আচ্ছা, যে কোনো কোষ বিভাজন পদ্ধতি, মানে যে কোনো কোষ বিভাজনকে আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? 2 ভাগে। কি কি না, একটা ভাগ হলো সেল ডিভিশনকে আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। কি কি? একটা হলো ইন্টারফেস, কি ইন্টারফেস, আর একটা হলো এমফেস বা মাইটোটিক ফেস। ক্লিয়ার? সো যে কোনো কোষ বিভাজনকে আমরা 2 ভাগে ভাগ করি। কী কী না ইন্টারফেস, আর একটা হলো মাইটোটিক ফেস। এই ইন্টারফেসকে বলা হয় কি বলো তো, প্রস্তুতি পর্ব, কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব বা প্রিপারেটরি ফেস, প্রস্তুতি পর্ব, প্রস্তুতি দশা, আর এটাকে আমরা বলবো বিভাজন দশা। ক্লিয়ার? এই হলো আমাদের সেল ডিভিশন মেনলি 2টা পার্ট, একটা হলো ইন্টারফেস, একটা হলো এমফেস বা প্রস্তুতি দশা ও বিভাজন দশা। প্রস্তুতি দশা কী হয়? প্রস্তুতি দশায় কোনো কোষ বিভাজন হয় না, এখানে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি হয়। অর্থাৎ মনে করো কোনো একটা বিয়ে বাড়ি, ঠিক আছে, তো কোনো একটা বিয়ে হবে কারো, তো বিয়েটা একদিনও না, কয়েক ঘন্টার ব্যাপার, তাই তো। জাস্ট কিছু মন্ত্র উচ্চারণ হচ্ছে, বাস বিয়ে হয়ে গেল।
কিন্তু সেই বিয়েটাকে কেন্দ্র করে একটা বিশাল একটা আয়োজন, 1 মাস 2 মাস ধরে যে আয়োজন, অর্থাৎ বিয়েটা ক্ষণিকের, বিয়েটা কিছু সময়ের জন্য, কিন্তু ওই বিয়ের জন্য যে আয়োজন সেটাই একটা বিরাট সময় সাপেক্ষ, তাই না? অর্থাৎ এখানে সেরকমই কোষ বিভাজনটা অল্প সময়ের, কিন্তু এই কোষটাকে বিভাজন হওয়ার উপযুক্ত করে তোলার যে সময়টা, একটা কোষ উপযুক্ত হবে, আদর্শ হবে, তবে সেই কোষটা কী হবে, বিভাজিত হতে পারবে বা বিভাজনে সক্ষম হবে। এই আদর্শ হওয়ার সময়টা বা এই কোষের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনের সময়টাই প্রচুর সময়, আর এই সময়টাকে আমরা বলবো ইন্টারফেস বা প্রস্তুতি দশা। অর্থাৎ একটা কোষকে নিজেকে কী করতে হবে না, প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ কোষটাকে বিভাজিত হতে গেলে তার মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যাবে, সেটা কোন দশায় দেখা যাবে না, ইন্টারফেস দশায়। ওকে, আর নেক্সট কি, ইন্টারফেস দশা সম্পন্ন হলে, প্রস্তুতিকরণ সম্পন্ন হলে সেটা চলে যাবে এম ফেজে, এখানে কোষটা কী হবে না, বিভাজিত হবে। আচ্ছা, এই ইন্টারফেসকে না আমরা আবার 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। আমি ডিটেলস এখানে বলছি না, আমরা কোষ চক্র নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব, সেখানে আমি এই সেল ডিভিশনের যে সাইকেলটা সেটা ভালোভাবে ডিটেলস করে আলোচনা করব। আমি এখন জাস্ট নামগুলো বলছি। তো সবার প্রথমে কী হবে, G1 ফেজ, তারপরে হবে S ফেজ, তারপরে হবে G2 ফেজ। ক্লিয়ার? G1 S G2। আচ্ছা, এখানে আবার এইখানেও 4টা দশা হবে। এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করি। কী? 1 নাম্বার প্রোফেজ, 2 নাম্বার মেটাফেজ, 3 নাম্বার এনাফেজ, 4 নাম্বার টেলোফেজ। ঠিক আছে? কী? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এগুলো সেল সাইকেল যখন পড়াবো, বা সেল সাইকেল যদি তোমরা জেনে থাকো, আশা করি এই সম্পর্কে আইডিয়া আছে, তাই না? সো ইন্টারফেজকে 3 ভাগে ভাগ করলাম, G1 S G2, আর এম ফেজকে 4 ভাগে, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আচ্ছা, G1-এ কী হবে না, G1-এ সেই কোষটা কী করবে, সেই কোষের যে সেল অর্গানেলসগুলো আছে, সেই অর্গানেলসগুলো ডাবল হবে, এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড অ্যান্ড ডিএনএ। ওকে, সো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ও ডিএনএ বাদে সব কিছু কী হবে, ডাবল হবে। ঠিক আছে? এসে কী হবে, এসে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর ডিএনএর ডাবল ডুপ্লিকেশন হবে বা দ্বৈতকরণ ঘটবে, যেটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। ওকে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড কেন এখানে হলো না বলো তো? কারণ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ থাকে। কি থাকে? নিজস্ব ডিএনএ থাকে। যেহেতু ওদের নিজস্ব ডিএনএ আছে, সেই জন্য এখানে ডুপ্লিকেট হচ্ছে না, কারণ এখানে যদি ডুপ্লিকেট হয় সেটা ডিএনএর সংখ্যা এখানে ডবল হয়ে যাচ্ছে, এখানে ডবল হওয়ার পরে আবার এখানে আবার ডিএনএ সিনথেসিস করবে, সেক্ষেত্রে ডিএনএ 2 গুণ বেশি হয়ে যায়, তাই না? মানে ডবল হয়ে যাচ্ছে। তো সেই জন্য প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং ডিএনএ সিনথেসিস ঘটবে এই দশায়, এস দশা, বা এটাকে আমরা সিনথেসিস দশা বলি। G1 বা গ্যাপ 1 দশা, এখানে কী হবে, নানা রকম সেল অর্গানেলস এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ডিএনএ ডাবল হবে। আর G2-তে কী হবে না, G2-তে নানা রকম প্রোটিন ফর্মেশন হবে, যেমন হিস্টোন হতে পারে, টিউবিলিন হতে পারে, এইসব প্রোটিনগুলো ফর্মেশন হবে, এনজাইম রিয়াকশন, মানে এনজাইমগুলো তৈরি হবে, অর্থাৎ পুরো সেলটা এবার অ্যাক্টিভ হবে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হবে। কিসের জন্য না, সেল ডিভিশন, মানে সেলটা বিভাজিত হওয়ার জন্য একদম প্রস্তুত, হি ইজ রেডি বা শি ইজ রেডি। ওকে, এবার সে কোথায় প্রবেশ করবে, সে প্রবেশ করবে এম ফেজে। কোথায়? এম ফেজে। অর্থাৎ এম ফেজে এসে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজে পরপর চারটা স্টেপে কোষটা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে নতুন কোষ উৎপন্ন করবে। আচ্ছা, এখানে আমরা পড়ছি কি না, মিওসিস, তাই তো? এবার মিওসিসের সাপেক্ষে এই সব ডিটেলস আমরা আলোচনা করব। ঠিক আছে? আমরা আগেই জানি যেই কোষে মিওসিস ঘটবে সেটা কি না, ডিপ্লয়েড, তাই তো? অর্থাৎ 2n, তাই তো? আচ্ছা, যখন কোনো একটা সেল কোষ বিভাজনে প্রবেশ করে, তার আগে কোষটাকে কী করতে হবে না, প্রস্তুতি নিতে হবে, তাই তো? ধরে নিলাম এটা হলো সেই কোষটা যে কী করবে, মিওসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, বা এই কোষের মিওসিস ঘটবে। ওকে, আচ্ছা, তাহলে কী আছে এর মধ্যে, নানা রকম সেল অর্গানেলস আছে, তাই তো? অনেক কিছু আছে। ওকে, সব কিছু আমাদের জানার দরকার নেই, আমাদের মেন নিউক্লিয়াস নিয়ে আমরা এগোবো। ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো একটা সম্পূর্ণ কোষ যে কী করবে না, মিওসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করবে। আর সেটা কি জাতীয় কোষ হবে না, 2n, অর্থাৎ ডিপ্লয়েড সেল। ঠিক আছে? এবার কি হবে, সবার প্রথম সেটা হলো ইন্টারফেস, তাই তো? ইন্টারফেস, আমরা কী বলেছিলাম, ইন্টারফেসের কয়টা দশা? 3টা দশা, G1 S G2, তাই তো? G1-এ ক্রোমোজোম, আচ্ছা মনে করলাম এখানে যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো হলো এরকম। ঠিক আছে? ওকে, এটা হলো
ক্রোমোজোম। সবগুলো তো আঁকা সম্ভব না, জাস্ট চারটা আঁকছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে G1-এ কী হবে? G1-এ কিন্তু ক্রোমোজোম যেমনকার তেমনই থাকবে, তাই না? কেননা এখানে কিন্তু কোনো রকম ডিএনএর পরিবর্তন ঘটবে না, তাই তো? তাহলে আমি 4টা ক্রোমোজোম আছে, কয়টা? 4টা ক্রোমোজোম, ঠিক আছে। 4টা ক্রোমোজোম নিয়ে আমরা এগোচ্ছি। 4টা ক্রোমোজোম, এক্ষেত্রে ক্রোমোজোম ক্রোমাটিড ক্রোমোজোম কয়টা? ক্রোমোজোম আছে 4টা, ক্রোমাটিডও আছে 4টা, তাই না? ক্রোমোজোম 4টা, ক্রোমাটিড 4টা। আচ্ছা, আর এটা কিন্তু 2n ডিপ্লয়েড, ঠিক আছে। এবার এই ক্রোমোজোমগুলো কী হবে না, এস দশায় প্রবেশ করবে, তাই না? এবার এস দশায় এসে কিন্তু কী হয়ে যাবে? ক্রোমাটিডগুলো ডবল হয়ে যাবে, তাই না? কারণ ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ক্রোমোজোম কয়টা দাঁড়াচ্ছে? আর ক্রোমাটিড কয়টা দাঁড়াচ্ছে? ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে। ক্রোমোজোম 4টা ছিল, 4টাই থাকবে, শুধুমাত্র ক্রোমাটিড বাহু যেটা, সেটা কী হয়ে যাবে? ডবল হয়ে যাবে, 8 হয়ে যাবে। আচ্ছা, এটাও কিন্তু 2n, এটাও কিন্তু 2n। আচ্ছা, এখানে যদি আমরা ডিএনএ মনে করলাম, এখানে যদি ডিএনএ কত আছে না? 2c, ঠিক আছে। এখানে কিন্তু ডিএনএ ডবল হয়ে যাবে, এখানে ডিএনএ ডবল হবে। কেন ডিএনএ ডবল হবে? ডিএনএ ডবল হবে কারণ ক্রোমাটিডের সংখ্যা বাড়ছে। ক্রোমোজোমের সংখ্যা বেশি সেম থাকলে কী হবে? ক্রোমাটিডের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ডিএনএ কী হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডিএনএ কী হয়ে যাবে? 4c হয়ে যাবে, ঠিক আছে। সি হলো ডিএনএর ইউনিট বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে G1-এ ক্রোমোজোম 4টা, ক্রোমাটিড 4টা, ডিএনএ 2c। S1-এ কী হলো? ডুপ্লিকেশন ঘটলো, ক্রোমোজোম 4টাই থাকলো কিন্তু ক্রোমাটিড 8টা হয়ে গেল, ডিএনএ ডাবল হয়ে গেল, 4c হয়ে গেল। G2-তে কী হবে? G2-তেও এই এসে যেটা থাকবে সেম G2-তেও এটাই হবে, ঠিক আছে। এসে যেটা G2-তেও সেটা। এই হলো ইন্টারফেস দশা কমপ্লিট হবে। সেল প্রিপেয়ার হয়ে গেল। সেল কিসের জন্য প্রিপেয়ার হয়ে গেল না? কোষ বিভাজনের জন্য প্রস্তুত। এবার সে কী করবে? এম ফেজে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? এম ফেজে, ঠিক আছে। তো এম ফেজ বলতে এখানে আমরা বোঝাবো মাইটোটিক ফেজ, ওকে, বা মিওসিস ফেজ। তাহলে কোষটা কিন্তু এখনও এরকমই দেখতে আছে, এখনও কোষের নিউক্লিয়াসে তেমন কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র কী হয়েছে না, ক্রোমোজোম সংখ্যা কী হয়েছে? সেম আছে, শুধুমাত্র ক্রোমাটিড বাহুর পরিমাণ ডাবল হয়ে গেছে, ওকে। সো নেক্সট স্টেপ কি না? নেক্সট স্টেপ হলো এম ফেজ, তাই তো? এম ফেজ। এবার এম ফেজে কয়টা দশা না? 4টা দশা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে, ওকে। এবার এই কোষটা প্রবেশ করবে কোথায় না? প্রোফেজে। কোথায় প্রবেশ করবে? প্রোফেজে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? কিন্তু হলো আমরা প্রথমেই জানলাম কি, মিওসিস সেল ডিভিশন 2টা স্টেপে ঘটে। কয়টা স্টেপে? 2টা। একটা মিওসিস 1, একটা মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2। তাহলে এই প্রথমে যেটা ঘটবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এম ফেজ 1, তাই তো? বা সেটাকে আমরা মিওসিস 1 বলবো, ওকে। তাহলে পুরোটাকে আমরা কি বলবো? মিওসিস 1, তাই তো? মিওসিস 1 বলবো। তাহলে এটাকে কি বলবো? প্রোফেজ 1। এটাকে কি বলবো? মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, তাই না? যেহেতু আমরা জানি মিওসিস 2 ভাগে হয়, মিওসিস 1, মিওসিস 2। তাহলে সম্পূর্ণটাই মিওসিস 1-এর প্রোফেজটা হয়ে যাবে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এবার আমরা প্রত্যেকটা ধাপে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটছে দেখব। সবার প্রথম 1 নাম্বার স্টেপ কি? প্রোফেজ।
প্রোফেজ 1, তাই তো? প্রোফেজ 1, প্রোফেজ 1-এ কী হবে? প্রোফেজ 1-এ আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে না এই প্রোফেজ 1-এর আবার অনেকগুলো উপদশা আছে। প্রোফেজ 1টা হলো দশা, এবার প্রোফেজ 1-এর অনেকগুলো উপদশা আছে, নামগুলো একটু জেনে নিই, ঠিক আছে? কী কী উপদশা? কী উপদশা? 1 নম্বর লেপ্টোটিন, লেপ্টোটিন। 2 নম্বর জাইগোটিন, লেপ্টোটিন জাইগোটিন। 3 নম্বর প্যাকাইটিন। 4 নম্বর ডিপ্লোটিন। 5 নম্বর ডায়াকাইনেসিস। টোটালি 5টা উপদশা। এ হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। টোটাল প্রোফেজ 1-এর 5টা উপদশা। এবার এই 5টা উপদশায় নানা রকম পরিবর্তন হবে, সেলটার নানা রকম পরিবর্তন হবে। কী কী পরিবর্তন হবে দেখছি। আচ্ছা, এগুলো না হবে। আচ্ছা, সবার প্রথমে এবার ডায়াগ্রামেটিক্যালি ভিউ দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে কী হবে, আমি একটা কোষ এখানে নিই, তাই তো? এটা কোষটা ছিল, এটা নিউক্লিয়াসটা ছিল, তাই তো? এটা প্রোফেজ 1-এ প্রবেশ করলো। প্রোফেজ 1-এ প্রবেশ করে সবার প্রথম উপদশা যেটা, সেটা কি না? আচ্ছা, আমি শুধুমাত্র এবার থেকে নিউক্লিয়াস আঁকবো, আমি সব কিছু আঁকবো না, শুধু নিউক্লিয়াস আঁকবো। এটা হলো নর্মাল কোষ। এবার এ কী করবে? প্রোফেজ 1-এ প্রবেশ করবে, এর মধ্যে অলরেডি ইন্টারফেস হয়ে গেছে। এবার সে কী করবে? এম ফেজে প্রবেশ করবে। অর্থাৎ সবার প্রথমে কী হবে? সবার প্রথমে এটা নিউক্লিয়াস, আমি শুধু নিউক্লিয়াস আঁকছি। নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট জায়গায় কী হবে? চলে আসবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গা থেকে। তাহলে কী হলো? এই 5টা হলো প্রোফেজ 1-এর উপদশা। কি না? উপদশা। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এবার আমি এর আগে যে কোষটা এঁকেছিলাম সেটা কী ছিল? ইন্টারফেস কমপ্লিট করার পরে সে সব কিছু নিয়ে ও তৈরি ছিল কিসের জন্য? না মিওসিস সেল ডিভিশনের জন্য প্রস্তুত। এবার সে কী করবে? এবার সে এম ফেজে প্রবেশ করবে, প্রোফেজ 1-এ প্রবেশ করবে। আমি যা আঁকবো শুধু নিউক্লিয়াস আঁকবো, আমি পুরো সেল আঁকবো না, ওকে? তাহলে সবার প্রথমে কী হবে? সবার প্রথমে নিউক্লিয়াসের যে ক্রোমাটিনগুলি এবার প্যাচ খুলতে থাকবে। প্যাচ খুলে 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 এরা কী হবে? জল কনডেনসেশন হবে। কনডেনসেশন হওয়ার পরে এরা একটা নির্দিষ্ট অঞ্চলে যুক্ত হয়ে ওরা চারিদিকে ছড়িয়ে থাকবে। অনেকটা দেখতে ফুলের বোকে আমরা যে গিফট দেই না, ফুলের বোকে অনেকটা সেরকম দেখতে হয়। সেই জন্য এই 1 নম্বর উপদশাকে অনেক সময় কী বলা হয়? বুকেট স্টেজ বলা হয়। বুকেট স্টেজ। বুকে দশা, ঠিক আছে? অর্থাৎ ফুলের তোড়া। তাহলে প্রথম উপদশা কী হলো? না লেপ্টোটিন। লেপ্টোটিনে কী হলো? সমস্ত ক্রোমাটিনগুলো জল বিয়োজন করলো, একটা জায়গায় একটা পয়েন্টে জয়েন্ট হয়ে এরা ফুলের বুকের মতো আকার গঠন করলো। নেক্সট জাইগোটিনে কী হবে? জাইগোটিনে এবার কী হবে? জাইগোটিনে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো এক জায়গায় আসবে। হোমোলোগাস ক্রোমোজোম কি? আমি যখন প্রথমে ছবিটা এঁকেছিলাম তার সেখানে কী ছিল? না 2টা, আমি টোটাল 4টা ক্রোমোজোম এঁকেছিলাম, তাই না? আচ্ছা, মিওসিস কোথায় হয়? আমি যদি মানুষের ক্ষেত্রে ধরি, শুক্রাশয় বা ডিম্বাশয়, তাই না? অর্থাৎ শুক্রাশয় বা ডিম্বাশয়ে ক্রোমোজোম কতগুলো থাকে? কয়টা থাকে? 2টা, তাই না? এক্স অথবা ওয়াই। কিন্তু আলটিমেটলি ক্রোমোজোম কয় জোড়া থাকে? 23 জোড়া। 23 জোড়ার মধ্যে 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম, তাই তো? এবার আচ্ছা, তাহলে কী হলো? টোটাল যে যতগুলোই ক্রোমোজোম থাকুক সেটা স্পিসিস ওয়াইজ ক্রোমোজোম সংখ্যা ভ্যারি করে, কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে নির্দিষ্ট সেট আছে। কী আছে? একটা করে নির্দিষ্ট সেট, মানে দুইটা ক্রোমোজোম মোটামুটি সেম রকম দেখতে হবে। পেয়ার ক্রোমোজোম সবসময় কী হয়? পেয়ারে অবস্থান করে, জোরবদ্ধভাবে অবস্থান করে। অর্থাৎ একটা পেয়ার মোটামুটি একই রকম দেখতে হবে, যতগুলোই পেয়ার থাকুক। প্রত্যেকটা একটা পেয়ার একজনের সাথে কী থাকে? মিল থাকে, তাই না? মিল থাকে, অর্থাৎ এদের গঠনগতভাবে বা জিনগত বিন্যাসগতভাবে এরা কী থাকে? দুজনের মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায়। এই মিলযুক্ত ক্রোমোজোমগুলোকে আমরা কী বলবো? না হোমোলোগাস ক্রোমোজোম। কী বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এবার জাইগোটিন উপদশা কী হবে? জাইগোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি পরস্পর কাছাকাছি চলে আসবে। কী হবে?
হোমোলোগাস ক্রোমোজোমগুলি পরস্পর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, এটা মনে করলাম এটা একটা পেয়ার, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা আরেকটা পেয়ার, এটা আরেকটা সেট, এটা হোমোলোগাস। আচ্ছা, হোমোলোগাস মানে সমসংস্থ, অর্থাৎ দেখতে গঠনগতভাবে, জিনের বিন্যাস গঠনভাবে এরা মোটামুটি সিমিলার হয়, সেই জন্য এগুলোকে কী বলবো আমরা, হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এরা কী হবে, কাছাকাছি এসে অবস্থান করবে। ওকে, তাহলে কী হলো, হোমোলোগাস ক্রোমোজোমগুলি কাছাকাছি চলে আসলো, বা এক কথায় তারা পেয়ার, জোড় গঠন করলো। আচ্ছা, এই যে জোড় গঠন করলো, এরা কিন্তু এমনি জোড় গঠন করবে না, বা এরা দুটা ক্রোমোজোম এমনি একসাথে থাকবে না। এই একসাথে থাকার জন্য এদের মধ্যে কী হবে না, এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের সাথে একটা প্রোটিনের সাহায্যে যুক্ত থাকবে। কিসের সাহায্যে? প্রোটিনের সাহায্যে। এটা 18 টাইপের প্রোটিন বলতে পারি। ঠিক আছে, এই প্রোটিনটাকে আমরা বলবো কি না, সাইনেপটনিমাল কমপ্লেক্স, SNC। সাইনেপটনিমাল কমপ্লেক্স। ঠিক আছে, অর্থাৎ এই সাইনেপটনিমাল কমপ্লেক্স, সেটাকে আমরা আঠা বলতে পারি, তাই না? যদিও আঠা না, মানে প্রোটিন একটা, সেই প্রোটিন কী করবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে একসাথে বাইন্ড করে দেবে, একসাথে জোড় বেঁধে দেবে। এই প্রোটিনটার নাম কি, সাইনেপটনিমাল কমপ্লেক্স বা SNC। ওকে, এবার দেখো, একসাথে তো হলো, তাই না? এই যে একসাথে হওয়ার যে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে সাইনেপটনিমাল কমপ্লেক্স দুইটা সমসংস্থ ক্রোমোজোমকে কাছাকাছি এনে জোড় বাঁধতে সাহায্য করবে, এই পদ্ধতিটাকে আমরা বলবো সাইন্যাপসিস। কি বলবো? সাইন্যাপসিস। কি বলবো? সাইন্যাপসিস। তাহলে সাইন্যাপসিস কাকে বলে? যে পদ্ধতিতে সাইনেপটনিমাল কমপ্লেক্সের সাহায্যে দুটি সমসংস্থ ক্রোমোজোম একসঙ্গে জোড়বদ্ধ হয়, বা পেয়ার হচ্ছে, জোড়বদ্ধ হচ্ছে, তাকে আমরা কি বলবো? সাইন্যাপসিস। আর সাইন্যাপস পদ্ধতিতে কে সাহায্য করছে? সাইনেপটনিমাল কমপ্লেক্স। আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার। লেপটোটিন ক্লিয়ার, জাইগোটিন ক্লিয়ার। এবার আমরা প্রবেশ করবো কোথায়? প্যাকাইটিনে। লেপটোটিনে কি হলো? লেপটোটিনে হলো ক্রোমাটিন যে জালকগুলো, সব সুতোগুলো জল বিয়োজন ঘটিয়ে প্যাচ খুলে গেল, প্যাচ খুলে গিয়ে সবাই একটা জায়গায় এসে মানে মিলিত হলো, দেখতে অনেকটা ফুলের বুকের মতো দেখতে হয়, সেই জন্য এটাকে বুকেট স্টেজ বলা হয়। এরপরে কি হবে? নেক্সট স্টেপে জাইগোটিনে কী হচ্ছে না, সমসংস্থ ক্রোমোজোমগুলি বা হোমোলোগাস ক্রোমোজোমগুলি বা সেম পেয়ারের ক্রোমোজোমগুলি, যারা দেখতে অনেকটা সেম এবং যাদের গঠনগত ও জিনগত বিন্যাস মোটামুটি কাছাকাছি, তারা কী হবে, এক জায়গায় জোড় বাঁধবে। যে জোড় বাঁধার পদ্ধতিটাকে আমরা কী বলবো? সাইন্যাপসিস। আর এই সাইন্যাপসিস ঘটবে কার সাহায্যে? না, সাইনেপটনিমাল কমপ্লেক্সের সাহায্যে, একটা প্রোটিন। এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা প্রবেশ করব কিসে? এবার আমরা প্রবেশ করব 3 নম্বর উপদশা, যার নাম প্যাকাইটিন। কি না, প্যাকাইটিন। ওকে, এবার তাহলে কি হলো, এবার আমরা প্রবেশ করছি কোথায়? প্যাকাইটিনে। এবার কি হবে? এবার সমসংস্থ ক্রোমোজোমগুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটবে। আচ্ছা, তার আগে 4টা জিনিস না বললেই নয়। ধরে নিলাম এটা একটা, আমি দুটো পেয়ার রাখছি না, এবার আমি একটা পেয়ার নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরা কি হলো? এরা হলো সমসংস্থ ক্রোমোজোম, তাই তো? এরা হলো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, এইখানে কয়টা জিনিস না জানলেই নয়, সেটা কি না, সমসংস্থ ক্রোমোজোমের যে বাহুগুলোকে, যে আচ্ছা এটা একটা পেয়ার, এবার এই পেয়ারটাকে আমরা একসঙ্গে কি বলবো? বাইভ্যালেন্ট। কি বলবো? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কেন?
কারণ এখানে দুইটা ক্রোমোজোম একসাথে আছে, বাই, অর্থাৎ দুইটা ক্রোমোজোম একসঙ্গে জোড়বদ্ধ আছে, সেজন্য কি বলবো না আমরা বাইভ্যালেন্ট। আচ্ছা এখানে বাহু কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? টোটাল একটা পেয়ারে 8টা আছে, কিন্তু একটা ক্রোমোজোমে যদি আমরা ধরি, কি হলো এটা বাইভ্যালেন্ট কেন বললাম না? এখানে কয়টা ক্রোমোজোম আছে? 2টা ক্রোমোজোম। পুরো সেটটাতে কয়টা ক্রোমোজোম আছে? 2টা ক্রোমোজোম, তাই তো? 2টা ক্রোমোজোম আছে, সেজন্য এটাকে আমরা কি বললাম না বাইভ্যালেন্ট। আচ্ছা এখানে না 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা কি আছে? 4টা আছে ক্রোমাটিড বাহু। কি আছে? 4টা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড, সেই জন্য এটাকে আমরা বলবো টেট্রাট। কি বলবো? টেট্রাট। টেট্রাট। তাহলে টেট্রাট কি না এক সেট ক্রোমোজোম বা এক সেট হোমোলোগাস ক্রোমোজোমে কি আছে? 4টা ক্রোমাটিড আছে, সেই জন্য এটাকে আমরা বলবো টেট্রাট। আচ্ছা 2টা ক্রোমোজোম আছে, সেই জন্য এরই নাম আবার কি না বাইভ্যালেন্ট। যেই বাইভ্যালেন্ট সেই টেট্রাট। তাহলে এরা গঠন হচ্ছে, এইগুলো কখন গঠন হচ্ছে না জাইগোটিন। জাইগোটিন উপদশায় টেট্রাট গঠন হচ্ছে, বাইভ্যালেন্ট গঠন হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আমি যদি একটা বাইভ্যালেন্ট ধরে এগোই, একটা বাইভ্যালেন্টের এই বাহুটাকে, এই বাহুগুলোকে আমরা কি বলবো? এই বাহুগুলোকে, এটা কি সেম ক্রোমোজোমের বাহু, সেম ক্রোমোজোমের বাহু, অর্থাৎ সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি বলতো? বোন, তাই না? অর্থাৎ এটাকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। সেম বাহুগুলোকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। কিন্তু আলাদা বাহুগুলোকে, অর্থাৎ এই বাহু, এই বাহু আর এই বাহু, এইগুলো কি আলাদা বাহু। আলাদা বাহু বলতে মানে দুটো আলাদা ক্রোমোজোমের বাহু, তাই না? একই ক্রোমোজোমের বাহুগুলোকে আমরা বললাম সিস্টার ক্রোমাটিড, আর আলাদা ক্রোমোজোমের বাহুকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। আই থিঙ্ক এই পর্যন্ত সবার ক্লিয়ার। এগুলো না সব জাইগোটিনেই হয়। কোথায় হচ্ছে এগুলো? সব জাইগোটিনে। সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি, বাইভ্যালেন্ট কি, টেট্রাট কি, এগুলো জানা খুব দরকার। ঠিক আছে, তাহলে বাইভ্যালেন্ট কাকে বলবো না? জাইগোটিন উপদশায় কি হচ্ছে? সমস্ত ক্রোমোজোমগুলি কাছাকাছি আসছে, পেয়ার গঠন করছে, সাইন্যাপসিস পদ্ধতিতে পেয়ার গঠন করছে। এই দুইটা ক্রোমোজোমকে একসাথে আমরা কি বলবো? বাইভ্যালেন্ট। আর এই বাইভ্যালেন্টে যেহেতু 4টা ক্রোমাটিড আছে, সেই জন্য এই নাম কি? টেট্রাট। আচ্ছা টেট্রাটের মধ্যে যেটা সেম ক্রোমোজোমের বাহু দুটোকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, আর আলাদা ক্রোমোজোমের বাহু দুটোকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। ওকে ওকে, এবার আমরা প্রবেশ করবো প্যাকাইটিনে। কোথায়? প্যাকাইটিন। আচ্ছা এই পর্যন্ত কি হলো তাহলে? ক্রোমোজোম জোর বেঁধে গেল, তাই না? সাইন্যাপসিসের মধ্যে জোর বাঁধলো। এবার কি হবে? এইবার ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটবে। কি হবে? আমি এবার একটা সেট আঁকছি, ঠিক আছে? দুটো আলাদা কালার দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা এটা কি? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। এটা কি? নন সিস্টার ক্রোমাটিড, সম্পূর্ণ লিখছি না। আর এটা কি? সিস্টার ক্রোমাটিড, তাই তো? এইটুকু ক্লিয়ার, আমাদের জানা আছে। এবার এই প্যাকাইটিন দশা কী হবে? প্যাকাইটিন উপদশা কী হবে বলো তো? এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময় ঘটবে। সবার প্রথমে রিকম্বিনেশন নডিউল তৈরি হবে। নডিউল বলতে এখানে কিছু অংশ, যেখানে জিন আছে, অবভিয়াসলি যেখানে জিন আছে, এখানে ধরে নিলাম এখানে এগুলোতে কী আছে না? জিন আছে। এখানে এ জিন আছে, এখানে বি জিন আছে, এখানে এ জিন আছে, এখানে বি জিন আছে। ওকে, এবার এদের পরস্পরের কী হবে? এই যে ক্রোমাটিড বাহুগুলোর খণ্ডাংশের বিনিময় ঘটবে। কী ঘটবে? খণ্ডাংশের বিনিময়। একেই আমরা বলবো ক্রসিং ওভার। ওকে, ক্রসিং ওভার। তাহলে কী হচ্ছে? মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায় কী হবে? নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বা খণ্ডাংশের বিনিময় ঘটবে। এর ফলে কী হবে? এর ফলে ক্রোমোজোমের ক্রোমোজোমের মধ্যে অবস্থানকারী জিনের আদান প্রদান ঘটবে। এই ঘটনাকে আমরা কি বলবো? এই ঘটনাকে বলবো আমরা ক্রসিং ওভার। কি বলবো? ক্রসিং ওভার। ভেরি 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 ইম্পর্টেন্ট, ক্রসিং ওভার। অর্থাৎ ক্রসিং ওভার কাকে বলছে না? প্যাকাইটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের বা বাইভ্যালেন্টের কি হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময়কে আমরা কি বলবো? ক্রসিং ওভার বলবো, তাই না? ক্রসিং ওভার প্রথমে কি হবে? প্রথমে খণ্ডাংশের বিনিময় হতে শুরু করবে, আলটিমেটলি খণ্ডাংশের বিনিময় হয়ে যাবে, তারপরে সেটা দেখতে কেমন হবে?
তারপরে দেখতে হবে ঠিক এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ এরটা এর মধ্যে চলে আসলো, এরটা এর মধ্যে চলে গেল, এটাকে আমরা কি বললাম, খণ্ডাংশের বিনিময়। এটাকে আমরা কি বলবো, ক্রসিং ওভার। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি ক্রসিং ওভারে না দূরে ছুটে যায় না, এরা এখনও পর্যন্ত কিন্তু জোটবদ্ধ অবস্থাতেই থাকে, ঠিক আছে, এখনও পর্যন্ত জোটবদ্ধ অবস্থাতেই থাকে। এবার কী হয় বলো তো, এবার ক্রসিং ওভার ঘটে গেল, ক্রসিং ওভার ঘটার পরে এবার চলে যাবে ডিপ্লোটিন উপদশায়। কিসে না, ডিপ্লোটিনে। এবার দেখো, এবার এই জায়গাটা একটা এক্সের মতো স্ট্রাকচার গঠন করবে, অর্থাৎ দেখতে অনেকটা কেমন হবে, এক্সের মতো স্ট্রাকচার। ওকে, লুক লাইক এন এক্স, তাই না? এটাকে আমরা কি বলবো, কাইজমা, কাইজমা, ঠিক আছে। তাহলে কি হলো, ডিপ্লোটিন উপদশায় কী হবে, ডিপ্লোটিন উপদশায় ক্রসিং ওভার কমপ্লিট হওয়ার পরে এক্স এক্স আকৃতির একটা স্থান গঠন করবে, তাকে আমরা কি বলবো না, কাইজমা। এবার ধীরে ধীরে কী হবে, কাইজমাটা কী হবে, টার্মিনালাইজেশন হবে এবং আলটিমেটলি দুইটা আলাদা ক্রোমোজোম গঠন করবে, ঠিক আছে। আর এই ক্রোমোজোমটা কেমন না, রিকম্বিনেস, অর্থাৎ ক্রসিং হওয়ার পর এখানে কী হয়ে গেছে, এখানে জিনের আদান প্রদান হয়ে গেছে। অর্থাৎ এখানে এটাতে যদি আগে প্রথমে দুটো এ বি ছিল, এইখানে চলে আসবে, তখন দেখা গেল এখানে এ চলে আসলো আর বি ছিল, আর এইখানে দেখা গেল এ আর বি। অর্থাৎ এখানে কী হবে, এখানে হবে এ বি আর এখানে হবে এ বি। অর্থাৎ জিনেরও কী হয়ে গেল, আদান প্রদান হলো, খণ্ডাংশের বিনিময় ঘটলো। মিওসিস কোষ বিভাজন এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে ক্রোমোজোমের কী হয়, খণ্ডাংশের বিনিময় ঘটে। এই খণ্ডাংশের বিনিময় ঘটার ফলে এদের কী হয়, এদের মধ্যে জিনের আদান প্রদান হয়। আর জিনের আদান প্রদান হয় বলেই জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, বা কোনো নতুন বৈশিষ্ট্য আসলো বা কোনো বৈশিষ্ট্য ডিলিট হলো বা নষ্ট হয়ে গেল। অর্থাৎ এক কথায় নতুন বৈশিষ্ট্য গঠন হতে পারে বা কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য নষ্ট হতে পারে, বোঝা গেল। এটাই মিওসিস সেল ডিভিশনের একটা অন্যতম গুরুত্ব, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের প্রোফেস 1। আলটিমেটলি প্রোফেস 1 কমপ্লিট, একদম আলটিমেটলি দুইটা রিকম্বিনেস ডিএনএ ক্রোমোজোম আমরা পেয়ে গেছি, যাদের মধ্যে কী হচ্ছে, খণ্ডাংশ বিনিময় কমপ্লিট হয়ে গেছে। এরা এবার গ্যামেট ফর্মেশন করবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজ হলো মেটাফেজ 1। মেটাফেজ 1। ওকে, মেটাফেজ 1-এ কী হবে, মেটাফেজ 1-এ আচ্ছা, তোমার যেখানে আমরা প্রোফেস করলাম, তাই না, প্রোফেসের শেষের দিকে কিন্তু লেট প্রোফেস যেটা, সেখানে কী হবে, অলরেডি বেমতন্তুর অ্যাস্ট্রাল রে থেকে বেমতন্তু গঠন শুরু হয়ে যাবে, তাই না, বেমতন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এবার মেটাফেজ 1-এ মেটাফেজের প্রথম দশাতে কী হবে, মেটাফেজের প্রথমেই এবার আমি নিউক্লিয়াসটা আঁকছি, ঠিক আছে। নিউক্লিয়াসটা আঁকলাম, ধরে নিলাম। এবার আমি আলাদা কালি টালি ইউজ করছি, মানে ক্রোমোজোমগুলোকে আলাদা আলাদা কালি দিয়ে ইউজ করছি না। তাহলে কি হলো, দুইটা এরা কী ছিল, আচ্ছা, সাইনেপটোনিমাল কমপ্লেক্সও কিন্তু এই ডিপ্লোটিন দশায় সব, মানে প্রোফেস, এক কথা প্রোফেসের লাস্ট পর্যন্ত আস্তে আস্তে সাইনেপটোনিমাল কমপ্লেক্সও নষ্ট হয়ে যাবে, দুটো সমসংস্থ ক্রোমোজোম ধীরে ধীরে কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওকে, সো এবার কী হলো, এগুলো কি এক একটা সমসংস্থ ক্রোমোজোমের পেয়ার, তাই তো, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। ওকে, এবার কী হবে, এবার যেটা অ্যাস্ট্রাল রে কী করে, অ্যাস্ট্রাল রে এবার বেমতন্তু গঠন করবে, তাই না। বেমতন্তু কী হবে, দুই বিপরীত পোল থেকে বেমতন্তুর গঠন তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে কী হবে, বেম অ্যাটাচড হবে। কী হবে, বেম অ্যাটাচড হবে। এটা হলো
মেটাফেজ ওয়ান। ওকে, মেটাফেজ ওয়ান। আচ্ছা, এবার কী করলো, আমরা যখন মাইটোসিস পড়বো তখন কিন্তু এই জিনিসটাই ঘটবে, কিন্তু তখন কিন্তু এক সেট ক্রোমোজোম থাকবে, তাই না? এক সেট, কিন্তু এখানে কী হবে, এখানে কিন্তু দুই সেট ক্রোমোজোম আছে, সেই জন্য এটাকে অনেক সময় আমরা বলবো ডাবল মেটাফেজ। আচ্ছা, মেটাফেজ প্লেট তৈরি করছে, অর্থাৎ নিরক্ষরীয় অঞ্চল বা মধ্যেখানে অঞ্চলে কী হচ্ছে, সব ক্রোমোজোমগুলো কী হবে, বিন্যস্ত থাকবে, অর্থাৎ একটা প্লেটের মতো একটা অবস্থান, যার মধ্যে কী আছে, ক্রোমোজোমগুলো সারিবদ্ধভাবে অবস্থান করছে, এটাকে আমরা কী বলি, মেটাফেজ প্লেট। কী বলছি না, মেটাফেজ প্লেট। ওকে, এবার এই মেটাফেজ প্লেটে কী হচ্ছে, ক্রোমোজোমগুলো সারিবদ্ধভাবে অবস্থান করছে মিওসিসের ক্ষেত্রেই, অর্থাৎ মেটাফেজ ওয়ানে ডাবল প্লেট তৈরি হচ্ছে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, যেহেতু সমসংস্থ ক্রোমোজোম আছে। কিন্তু আমরা যখন মাইটোসিস করবো তখন দেখবো একটা প্লেট তৈরি হয়। ওকে, তাহলে কী হলো, এই হলো আমাদের মেটাফেজ। আচ্ছা, বলে রাখি একটা কথা, মেটাফেজ দশা হলো আদর্শ দশা, কিসের জন্য না, ক্রোমোজোম কাউন্ট করার জন্য। এই দশা ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে যায়, এই দশায় ক্রোমোজোম কাউন্ট বা গণনা করার জন্য পারফেক্ট স্টেজ। ওকে, পারফেক্ট ফর ক্রোমোজোম গণনার জন্য উপযুক্ত দশা। ঠিক আছে, মেটাফেজ, এটা মেটাফেজ ওয়ান হতে পারে, মেটাফেজ টু হতে পারে, ক্রোমোজোম কাউন্ট করার জন্য উপযুক্ত দশা। ওকে, মেটাফেজ ওয়ান কমপ্লিট। এবার কী হবে, এবার অ্যানাফেজ। আচ্ছা, আমি এই ছবিতে বলছি, মেটাফেজ থেকে অ্যানাফেজ। আচ্ছা, অ্যানাফেজে কী হচ্ছে, অ্যানাফেজে এবার এই ক্রোমোজোমগুলো কী হবে, এই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে গমন করতে শুরু করবে। কী হবে, মেরুর দিকে গমন করতে শুরু করবে। ওকে, আলটিমেটলি কেমন দাঁড়াবে দেখতে, ঠিক আছে, তারা কী হয়ে গেল, মেরুর দিকে চলে গেল। তো এই মেরুর দিকে যাওয়ার পদ্ধতিটাকে আমরা কী বলি না, অ্যানাফেজীয় চলন, তাই তো, অ্যানাফেজীয় মুভমেন্ট বা অ্যানাফেজীয় চলন। তাহলে সমসংস্থ ক্রোমোজোমগুলো কী হলো, দুই বিপরীত মেরুতে গমন শুরু করলো এবং আলটিমেটলি তারা কোথায় গিয়ে পৌঁছাবে না, মেরুতে বা পোলে গিয়ে অবস্থান করবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হচ্ছে না, হচ্ছে কি, সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হচ্ছে না, জাস্ট শুধু সাইনোটোনিমাল কমপ্লেক্স ডিসোসিয়েশন হয়ে দুটো সমস্ত ক্রোমোজোমই ভাগ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কী ছিল, এই দুইটা মিলে 2n, তাই না? তাহলে এইখানে একটা n চলে আসলো, অর্থাৎ এগুলো কী হয়ে গেল, n, এগুলো কী হয়ে গেল, n, তাই না? লাস্ট দশা কি না, টেলোফেজ। টেলোফেজ দশা কী হবে, টেলোফেজ দশায় আলটিমেটলি ক্রোমোজোমগুলো দুই মেরুতে গিয়ে দুটো আলাদা নিউক্লিয়াস গঠন করবে, সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে যাবে। আমরা কি জানি, নিউক্লিয়াস বিভাজনকে সাইটোকাইনেসিস বলে, সাইটোকাইনেসিস কমপ্লিট হবে। এবার কি হবে, এবার এটা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কমপ্লিট হবে, নিউক্লিয়াস বিভাজন সম্পন্ন হবে। এবার কী হবে, এবার সাইটোকাইনেসিস ঘটবে, আলটিমেটলি দুইটা নতুন কোষ তৈরি করবে, যেখানে কি থাকছে না, n সংখ্যক ক্রোমোজোম থাকছে। ওকে, এই হলো আমাদের মিওসিস ওয়ান। তাহলে আলটিমেট রেজাল্ট কী হলো মিওসিস ওয়ানের আলটিমেট রেজাল্ট কী হলো, 2n ছিল, 2n থেকে n সংখ্যক দুইটা কোষ তৈরি করলো, তাই না? অর্থাৎ এখানে কি হলো, এখানে হলো রিডাকশন অফ ক্রোমোজোম, তাই তো, ক্রোমোজোমের সংখ্যা কী হয়ে গেল, অর্ধেক হলে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হ্রাস বিভাজন। ইজ দ্যাট ক্লিয়ার? এই জন্য আমরা কি বলবো, হ্রাস বিভাজন। এটা কি হয়ে গেল, মিওসিস ওয়ান। এই জন্য মিওসিস ওয়ানকে আমরা কি বলবো, হ্রাস বিভাজন। ওকে, মিওসিস ওয়ান কমপ্লিট, দুইটা ডিপ্লয়েড থেকে দুইটা হ্যাপ্লয়েড কোষ কমপ্লিট।
এখনও কিন্তু মিওসিস শেষ হয়নি। এবার আসবো মিওসিস 2। নেক্সট যেটা হবে সেটা হলো মিওসিস 2, অর্থাৎ একে বলা হয় সমবিভাজন, কেননা এখানে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে কিন্তু কোষের সংখ্যা ডাবল হয়ে যাবে। অর্থাৎ মিওসিস 1-এ 2n থেকে n হলো n সংখ্যক 2টা কোষ উৎপন্ন হলো, এবং মিওসিস 2-তে কী হবে, ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে অর্থাৎ nই থাকবে কিন্তু কোষের সংখ্যা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 4টা কোষ নতুন অপত্য কোষ তৈরি হবে। এই হলো মিওসিস 2। যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে সেজন্য কি আমরা বলছি কি না সমবিভাজন। একদম সিমিলার পদ্ধতিটা হবে, একদম সিমিলার টু মাইটোসিস। এই মাইটোসিস নিয়ে আমরা অন্য একটা ভিডিও করব। সো অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে মাইটোসিস পদ্ধতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।